ইজারা পাওয়া সংগঠন তারা একটা নির্ধারিত হারে চার্জ নিবে, চাঁদা নিবে, এটা কিছুটা বৈধ। বাংলাদেশের যাত্রীদের একটা ট্র্যাডিশন, তারা দ্রুততম সময় সব জায়গায় যেতে চায়। 25 বছরের ট্রাক, 20 বছরের পুরাতন বাস আর কোনোভাবে এলাও করছি না, আর ফিটনেস পাবে না। জাতীয় মহাসড়কগুলিকে আমরা 2 সার্ভিস লেন সহ 6 লেন করার সিদ্ধান্ত নিয়েছি। রেলের লস হচ্ছে এবছর মানে 1800 কোটি টাকা, কমিয়ে জিরোতে আনার পদক্ষেপ আমরা নিয়েছি। সরকারিভাবে মেয়েদের জন্য একবার রিজার্ভ 50টা গাড়ি উইথ ল্যাট্রিন, সেখানে আপনি কার্ড পাঞ্চ করেই ঢুকতে পারবেন। 1 থেকে 1.5 বছরের মধ্যে ঢাকা শহরে একটা আমূল পরিবর্তন পাবেন। ঢাকাটা যেভাবে বেড়ে উঠেছে অনেক অপরিকল্পিতভাবে, পৃথিবীর অনেক অনেক শহর বাড়ে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আগে নিশ্চিত করা হয়, সেই যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে জনবসতি অথবা ধরেন অফিস, বাণিজ্যিক ব্যবহার, শপিং সেন্টার, এইগুলিকে কিন্তু তার সাথে অ্যাকোমোডেট করা হয়। আর আমাদের এখানে যেটা হয়েছে, জনগণ নিজের মতো করে বসবাস করেছে অথবা এলাকা ডেভেলপ করেছে, কমার্শিয়াল বলেন, রেসিডেন্সিয়াল বলেন, আবার শপিং বলেন, বিতরণ, সেই সমস্ত জায়গাগুলি পরিকল্পিত হয়নি, কিছুটা স্বেচ্ছাচারী বা স্বেচ্ছাধীনভাবে হয়েছে। তার সাথে যোগাযোগ ব্যবস্থাপনার কোনো সম্পর্ক রাখা হয়নি পরিকল্পনা অনুসারে। জাতীয় মহাসড়কগুলিকে আমরা 2 সার্ভিস লেন সহ 6 লেন করার একটা সিদ্ধান্ত নিয়েছি। আবার কিছু আঞ্চলিক মহাসড়ক আছে, সেই জায়গাগুলিতেও আমরা 4 লেন সড়ক যোগাযোগটা নিশ্চিত করছি। জেলা মহাসড়ক যেগুলি আছে সেগুলি আমরা স্ট্যান্ডার্ড 2 লেন করার চিন্তা করছি। যেগুলি আছে কোনোটাই স্ট্যান্ডার্ড 2 লেন না, সেটা ওয়াইডেন করা হচ্ছে। তারপর যেখানে যেখানে আপনার ইন্টারসেকশন দরকার আছে সেখানে আন্ডারপাস, ওভারপাস, ইউলুপ, এগুলি করে একটা অবাধ যোগাযোগ ব্যবস্থা, মনোরম যোগাযোগ ব্যবস্থা, জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবার জন্য যেসব প্রকল্প গ্রহণ করা দরকার ইতিমধ্যে সরকার অনেকগুলি গ্রহণ করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে এডিপিতে বাস্তবায়ন করা হবে। কিছু কিছু আছে যেগুলি পিপিপি মডেলে, কিছু আছে যেগুলি G2G মডেলে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। অনেক ভ্যারাইটিস দিকে ভ্যান আছে, রিক্সা আছে, আবার সেখানে আপনি দেখবেন যে এখন ব্যাটারি চালিত রিক্সা হয়েছে, পিকআপ আছে, লেগুনা আছে, বাস তো আছেই, টেম্পু আছে। এরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ তার প্রয়োজনে তার মতো করে চলতে শিখেছে, যেটা একটা পরিকল্পিত শহরে কে অকেজো করে ফেলে। দীর্ঘদিন ধরে এটা হয়েছে, আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে আনতে চাচ্ছি। ঢাকাতে আমরা 200 আপনার ক্রসিং এ এআই সিস্টেম বসাতে যাচ্ছে, সিটি কর্পোরেশন এবং মেট্রোপলিটন পুলিশ এটা করছে, একত্রে কাজ করছি, বাট তারা এটা দায়িত্ব পালন করছে। আমরা 20 বছরের পুরাতন বাস আর কোনোভাবে এলাও করছি না, আর ফিটনেস পাবে না। 25 বছরের অধিক কোনো ট্রাক আর ফিটনেস পাবে না। সেগুলিকে আমরা ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া শুরু করেছি, পর্যায়ক্রমে আরো অধিক হারে নিয়ে যাওয়া হবে। আর হলো আপনার এটাকে স্কার্ব এবং রিসাইকেলিং করার একটা নীতিমালা লাগবে, সেটা ইতিমধ্যে চূড়ান্ত, আগামী মাসের মধ্যে এটা গৃহীত হয়ে যাবে। মানে বেসরকারি খাতকে যদি আমি আন্তঃজেলা আর ধরেন ঢাকা সিটির মধ্যে যদি আমি রুট ভিত্তিক কোম্পানি করে বাস চালাতে পারি, ইভি বাস, তাহলে ঢাকা শহরের একটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের অটো রিক্সা যেগুলি আছে, ব্যাটারি চালিত রিক্সা, সেটা যদি গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ জায়গায় কিছু সুবিধা দিয়ে তাদেরকে যদি আবার পুনর্বাসন অন্য সেক্টরে করা যায়, পর্যায়ক্রমে ঢাকা শহর থেকে যদি এটাকে সরিয়ে একটা মনো, মেট্রো, বাস, এই সার্ভিসটা যদি মাল্টিমোডাল সিস্টেমটা যদি আমি 5 বছরের মধ্যে করে ফেলতে পারি, এমন পরিবর্তন হয়ে যাবে। একটা হচ্ছে মনো এবং মেট্রো রেল, এটা একটা চমৎকার প্রক্রিয়া হবে। সুনির্দিষ্ট রুটে মানসম্মত বাস, এটা একটা হবে গণপরিবহন। আর একটা হচ্ছে প্রাইভেট গাড়ি, তো এটা পৃথিবীর সব জায়গায় সুযোগ আছে, এখানেও সেটা থাকতে হবে। বাংলাদেশের যাত্রীদের একটা ট্র্যাডিশন বলবো আমি, যে তারা দ্রুততম সময় সব জায়গায় যেতে চায়। নৌপথে আমাদের যে রুটগুলি ছিল গাবতলী থেকে সদরঘাট, তো সেখানে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পর পর আমাদের ওয়াটার বাস চলতো, তো মানুষ 1 ঘন্টার মধ্যে সে আবার ওখান থেকে সে আমি আরে এই টাইম কি অপেক্ষা করে, তাড়াতাড়ি আমি চলে যাই। সড়ক পথে বেশি অভ্যস্ত আমরা, তো এইটা করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। চক্রাকার করতে গেলে আমাদের কিছু কিছু জায়গায় টার্মিনাল আছে, আবার কোনো জায়গায় আমাদের পল্টনও আছে, তো সেইগুলি আমরা যাচাই করে দেখেছি সঠিক জায়গায় আছে এবং ওই স্টেশনগুলি ওই যাত্রী বান্ধব। এটা সরকারিভাবে চালাতে গিয়ে খুব বেশি সুবিধা হয়নি। বেসরকারি কিছু উদ্যোক্তা আছে, তারা আগ্রহ প্রকাশ করেছে। আমার মনে হয় যে আপনি 1 থেকে 1.5 বছরের মধ্যে ঢাকা শহরের বাস সার্ভিস এবং অন্যান্য সার্ভিসের মধ্যে একটা আমূল পরিবর্তন পাবেন। সরকারিভাবে আমরা ইতিমধ্যে 200 ইভি গাড়ি, মেয়েদের জন্য একবার রিজার্ভ 50টা গাড়ি উইথ ল্যাট্রিন, সেখানে আপনি কার্ড পাঞ্চ করেই ঢুকতে পারবেন। নির্দিষ্ট স্টপেজে থাকবে, স্টপেজগুলির বাইরে সেটা থামবে না, স্টপেজগুলিতে আবার ওয়েট করার একটা ব্যবস্থা থাকবে। সিটি কর্পোরেশন এবং পৌরসভা তারা কিন্তু এই বাস স্ট্যান্ডগুলি তারা ইজারা দেয় এবং তারা এটা মেইনটেনেন্স করে, তারা এটা বিল্ড আপ, এটা কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ। একটা জিনিস প্রতিষ্ঠিত রয়েছে আমাদের দেশে, যখন যে গাড়ি যে পৌরসভার অধীনে ঢোকে অথবা যে জেলা প্রশাসনের মধ্যে ঢোকে, সেখানকার শ্রমিক সংগঠন অথবা ওই ইজারা পাওয়া সংগঠন যেটা সিটি কর্পোরেশন দিয়েছে, তারা একটা নির্ধারিত হারে চার্জ নিবে, চাঁদা নিবে, এটা
কিছুটা বৈধ, কারণ তারা ইজারাটা নিয়েছে ওই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। সমস্যা যেখানে হয় তারা নির্ধারিত হারের চেয়ে বেশি নেয় এবং সিটি কর্পোরেশনকে অল্প দেয়, আর একটা গোষ্ঠী এটাকে নিয়ন্ত্রণ করে চাঁদা নিয়ে তাদের প্রয়োজনে ব্যয় করে। এইটা একটা জুলুম এবং এইটা অনেকটা অবৈধ বলে আমি মনে করি। আমরা সিটি কর্পোরেশন, এলজিআরডি মন্ত্রণালয় সবাইকে বলেছি, পথে ঘাটে আর কোনো টাকা কালেক্ট করা যাবে না। যে করবে সে দায়ী, সে অপরাধী, ফৌজদারি অপরাধে আমরা তাকে গ্রেপ্তার করব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সরকার এভাবে দিল, কোনো চাঁদাবাজি চলবে না। আমাদের রেলের লস হচ্ছে এবছর মনে হয় 1800 কোটি টাকা সম্পর্কে। এইটা কমিয়ে জিরোতে আনার পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমাদের রেল লাইনগুলি সেই 1930, 1940 সেই পুরনো লাইন, এটার মেনটেন্স ব্যয় অনেক বেশি। আমরা এখনো মিটার গেজে আছি। মিটার গেজ লাইন এখন পৃথিবীতে প্রায় বিলুপ্ত। সব ব্রড গেজে চলে গেছে, এখন স্ট্যান্ডার্ড গেজে চলে গেছে, ডুয়েল গেজে চলে। আমাদের সেখানে যেতে সময় লাগছে। আমাদের এক্ষেত্রে বরাদ্দ এবং ব্যয়ও কিন্তু খুব বেশি না। আমাদের বগি, কোচ এবং লোকোমোটিভ যেগুলি আছে সেগুলিও খুব পুরনো, তার মেনটেন্স ব্যয় অনেক বেশি। ব্যয় করেও অনেক সময় সচল রাখা যাচ্ছে না। গত মনে হয় 10 বছরে এখনো ভাড়া বাড়েনি। আপনি খোঁজ নিয়ে দেখবেন রেলের ভাড়া একই আছে। ক্যারি হয় একেবারে কম, যেখান থেকে লাভটা হবে নাই বললেই চলে। ওয়ানলি আয়ের 2% ফেড ক্যারি। এটা যদি 16-17% ফেড আমরা ক্রেডিট করতে পারতাম কার্গো, তাহলে কিন্তু আমরা অনেকটাই লসটা কমিয়ে আনতে পারতাম। আপনি যদি আজকে আপনি নিজের টাকা দিয়ে লোকোমোটিভ কিনতে চান, অর্থ আপনার কাছে স্ট্যান্ড বাই, তাও একটা লোকোমোটিভ আনতে 1.5-2 বছর লেগে যাবে। আপনার স্পেসিফিকেশন যা দেবেন, তারপরে ওরা সেটা তৈরি করবে, দেন তারা সাপ্লাই। আর যখন আপনি প্রকল্প আকারে অন্যের অর্থায়নে যাচ্ছেন, তখন সেটা লেগে যাচ্ছে 2.5 থেকে 3 বছর। এই প্রকল্পগুলি সত্যিকার অর্থে এরকম, রাতারাতি উন্নতি করা কঠিন। বিগত দিনে যে জরাজীর্ণতা, 2,63,000 কোটি টাকা সরকার ব্যয় করেছে রেলের উন্নয়নের নামে, আমি 40,000 কোটি টাকাও পাইনি যে তারা সত্যিকার অর্থে উন্নয়ন করেছে। তিস্তা ব্যারেজ, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর আপনার দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ। তো পদ্মা ব্যারেজ ইতিমধ্যে আমরা নিয়েছি প্রকল্প হিসাবে। ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ের ব্যাপারে আমরা দ্রুত গতিতে এগোচ্ছি। তিস্তা ব্যারেজের ব্যাপারেও সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তার মানে দেখবেন যে কয়েকটা মেগা প্রকল্প হলো। কঠোর করা দরকার, জনসচেতনতা বাড়ানো দরকার। সবকিছু মানুষ সরকারের কাছে চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু সরকারের কাছে যা চাই সেটা যদি জনগণের ও দায়িত্বশীল হয়, তাহলে তো খুব ইজি হয়ে যায়। তো আমরা জনগণের সচেতনতা তো চাইবো। আমরা চাইবো এই রাজধানীটা আমাদের, এই দেশটা আমাদের। নাগরিক সচেতন হই আমরা। যার যেখানে কোনো কিছু অর্জন করতে হলে স্যাক্রিফাইস করতে হয়। উপযুক্ত এবং যোগ্য নেশন ছাড়া আপনি কোনো ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দেশের কাজ হবে না। অর্থাৎ এই দুটি জিনিসই দরকার। সেই লক্ষ্যে সরকার কাজ করছে।